হ্যালো বন্ধুরা, মিন্টু ক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে আমি মাফি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে। ভাই, আমাকে ক্ষমা করে দিন। আমি আসলে আপনাকে চিনতে পারিনি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। প্লিজ ভাই, আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আমার জীবনটা ভিক্ষা দিন। তোর ব্যাপারে আমার কাছে অনেক রিপোর্ট এসেছে। তুই নাকি মেয়েদেরকে ইভটিজিং সহ তুই আরও অনেক মেয়েকে ধর্ষণ করেছিস। তোকে বাঁচিয়ে রাখাটা খুবই পাপ হয়ে যাবে। সাবির, আমার যন্ত্রটা দাও। ভাই, আমাকে ক্ষমা করে দিন। আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। প্লিজ ভাই, আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। প্লিজ, আমি আর কখনো এসব খারাপ কাজ করব না। যদি করি তো আমাকে যা ইচ্ছা তাই করতে পারেন। আমাকে এইবারের মতো ছেড়ে দিন। তোকে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ তুই অনেক বড় ক্ষতি করে ফেলেছিস। তুই যে কতগুলো খারাপ কাজ করেছিস সেটার জন্য তোর শুধুমাত্র মৃত্যুই ভালো। আর তুই মনে করেছিস যে একটা অচেনা ছেলে এসে তোকে মারছে। তোর যখন শ্বাস চলে যাবে ঠিক এর আগে আমি তোকে বলবো আমি কে। আপনি কে ভাই? সেটাই তো আমার জানার ইচ্ছা। আপনি শুধু শুধু কেন আমাকে এখানে মারতে এলেন? আমি তো কারোর কাছে কোনো কিছু বলিনি। আর আমি যেসব খারাপ কাজ করেছি এসবের কোনো প্রমাণই নেই। তোর কাছে প্রমাণ না থাকলেও তো আমার কাছে প্রমাণ আছে, তাই না? এই বলে আমি তার গলাটা কেটে ফেললাম। আর গলাটা কাটার পর সে ছটফট করতে লাগলো। তারপর আমি বললাম, আমি এই দেশের নতুন সিএম, দেখ আমার চেহারাটা। তারপর ছেলেটা একবার তাকিয়ে ছটফট করতে করতে মারা গেল। তারপর আমি সেখান থেকে সোজা বাসায় চলে আসলাম। আর বাসায় আসার পর ফ্রেশ হয়ে সেদিনকার মতো ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা একটা মেয়ে কলেজের সামনে এসে দামি গাড়ি থেকে নামলো। আর সবাই তার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থাকবেই না কেন, কারণ মেয়েটা যেসব পোশাক পরেছে এসব পোশাকের ক্ষেত্রে তাকিয়ে থাকারই কথা। এটাই হলো রফিক এমপির একমাত্র মেয়ে। অনেক রাগী একটা মেয়ে, কেউ কোনো কথা বলার সাহস পায় না তার উপরে। এমনকি শিক্ষকরাও তাকে দেখে অনেক ভয় পায়। ডাক নাম পায়েল। চারপাশে সবসময় বডিগার্ড থাকে, কিন্তু সে কলেজে আসার পর এসব বডিগার্ড সাথে রাখে না। কলেজ ছাড়া সবসময় বডিগার্ড নিয়ে চলাফেরা করে। বড় লোকের বাবার একমাত্র মেয়ে, তার জন্য অহংকারটা সবচেয়ে বেশি। ঠিক সেরকমই আমি একটা এতিম সাধারণ একটা ছেলে। মেয়েটাকে আমি অনেক আগে থেকেই পছন্দ করি। মাঝে মাঝে আমার সঙ্গে কথা হয়। আমি গাছের নিচে বসেছিলাম আর তখনই আমার পাশ দিয়ে যেতে লাগলো। আমি তার পিছনে পিছনে যেতে লাগলাম। আর তার পিছনে পিছনে আসতেই একটা নিরিবিলি জায়গায় তাকে একা পেয়ে গেলাম। তারপর আমি বললাম, পায়েল, আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করি, কিন্তু কখনো তোমাকে সাহস করে বলতে পারিনি আমি তোমাকে আমার জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসি। কিরে ক্ষেতের বাচ্চা, তুই আবারও আমার সামনে এসেছিস? আমি না তোকে বলেছি তুই কখনোই আমার সামনে আসবি না? তবুও তুই আমার সামনে কেন এসেছিস? আচ্ছা, তোর কি কোনো লজ্জা শরম বলতে কোনো কিছু নেই? না, আমার লজ্জাশরম বলতে কোনো কিছু নেই। ভালোবাসার মধ্যে কখনো লজ্জাশরম থাকতে নেই। যদি লজ্জাশরম থাকতো তাহলে কি আমি তোমাকে ভালোবাসতাম? আর ভালোবাসার মধ্যে সব কিছু সহ্য করতে হয়। তোকে আমি এত অপমান করি, এত কিছু করি, তবুও তুই আমার পেছনে কেন পড়ে আছিস? একটাবার নিজের দিকে তাকিয়ে দেখ, তুই কোথায় আর আমি কোথায়? আমি হলাম বাবা মায়ের একমাত্র মেয়ে। তোর মতো ক্ষেতের সাথে কি আমার রিলেশন করাটা কি মানায়? পায়েল, তুমি কি এটা ঠিক করছো? তোমার বাবা মন্ত্রী দেখে তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারছো, তাই না? তোমার ভেতরে অনেক অহংকার আছে। আমি চাই তুমি আমার মতো সাধারণ মানুষ হয়ে আমার সবটা সময় পাশে থেকো। তোর কথা শুনে আমার এখন হাসি পাচ্ছে, কারণ আমি তোর মতো করে চলবো এটা তুই ভাবলি কি করে? আর তোকে এই কলেজে চান্স কে দিয়েছে? আমি আজকে গিয়েই বাবার সাথে কথা বলবো যেন তোকে এই কলেজ থেকে বের করে দেয়। দেখো পায়েল, এরকমটা করো না। কারণ আমি তোমাকে পছন্দ করি, এটা ঠিক, কিন্তু আমি চাই না এই কলেজ থেকে চলে যাওয়ার জন্য। আমি এই কলেজে অনেক কষ্ট করে পড়ি। আমার বাবা কিন্তু এই শহরের এমপি, তুই ভালো করে জানিস। তো আমি এমপির মেয়ে হয়ে তোর সঙ্গে যে এখন কথা বলছি, এটাই তোর অনেক বড় ভাগ্য। তোর মতো ক্ষেতের সঙ্গে কি করে আমি রিলেশন করব, এটা তুই ভাবলি কি করে? তুই জানিস আমার পেছনে কত ছেলে পড়ে থাকে, সবাই অনেক বড় বড় জায়গায় আছে, কিন্তু তোর তো কোনো কিছুই নেই। আসলে এটা তোর দোষ নয়, এটা হলো তোর চরিত্রের দোষ।
পায়েল, আজকে হয়তো তুমি আমাকে অপমান করছো, কিন্তু এমন একদিন সময় আসবে যে আমার সঙ্গে কথা বলার জন্যই তোমাকে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হবে। সেই দিনটা আমি নিজেই নিয়ে আসবো। আমি ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে এ পর্যন্ত এসেছি। তোমাকে আমার অনেক ভালো লাগতো, কিন্তু তুমি সেটা তো বুঝতেই পারলে না। তুই কি আমার খরচ জানিস? আমার প্রতি মাসে কত টাকা খরচ হয়? আরে তুই যে মাসে যত টাকা ইনকাম করিস তার চেয়ে বেশি টাকা আমি প্রতিদিন খরচ করি। আমার প্রতি মাসে 5 লাখ টাকা করে যায়। তোমার বাবা মন্ত্রী দেখে তুমি এত ভাব নিচ্ছ, ঠিক আছে, তুমি দেখে নিও। আমি নিজেকে এমনভাবে তৈরি করবো যে তুমি একটা দিন আমাকে খুঁজবে। আর শোন, আমার অলরেডি এঙ্গেজমেন্ট হয়ে গেছে। ছেলে বর্তমানে এখন একটা জায়গার মন্ত্রী, তার এই দেশের সিএম হওয়ার চান্স আছে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি সুখে থাকো। তবে একটা দিন আমাকে এমন জায়গায় দেখবে যেটা দেখার জন্য তুমি কখনো কল্পনা করতে পারবে না। তারপর পায়েল চলে গেল। আর পায়েল চলে যাওয়ার পর আমি হেঁটে হেঁটে বাসায় ফিরছিলাম আনমনে। হঠাৎ করে একটা গাড়ি পেছন থেকে এসে আমাকে ধাক্কা দিল। আমিও তাল সামলাতে না পেরে রাস্তায় পড়ে গেলাম। মাথা দিয়ে প্রচণ্ড পরিমাণে রক্ত বের হচ্ছে। আমি আর কোনো কথা বলতে পারলাম না, চোখটা বন্ধ হয়ে গেল। আর যখন আমার চোখটা খুলল তখন দেখতে পেলাম একটা বৃদ্ধ লোক সামনে বসে আছে। দেখে মনে হচ্ছে অনেক বড় লোক। আমাকে চোখ খুলতে দেখে বলতে লাগলো, কেমন আছো বাবা? এখন তোমার কেমন লাগছে? আসলে আমার ড্রাইভার তোমাকে সঠিকভাবে লক্ষ্য করতে পারেনি। আমি ড্রাইভারের হয়ে ক্ষমা চাইছি তোমার কাছে। না আঙ্কেল, কোনো সমস্যা নেই। তাছাড়া আমিও একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছিলাম, তো তাই আমিও পিছন থেকে গাড়িটা দেখতে পারিনি। হয়তো আনমনে হাঁটতে হাঁটতে রাস্তায় চলে এসেছিলাম। সরি আঙ্কেল, আমার জন্য আপনাকে এতটা কষ্ট করতে হলো। আচ্ছা, তোমার বাসায় কে কে আছে? তোমার বাসার নাম্বারটা দাও, আমি কল করি, ওনারা তোমাকে নিতে আসুক, বা তুমি তোমার ঠিকানাটা বলো, আমি তোমাকে দিয়ে আসি। আমার মাথায় ব্যান্ডেজ করা। আমি শোয়া থেকে উঠে বসতে চাইলাম, আর তখন উনি আমাকে ধরে বসালেন। আর হঠাৎ করে আমাকে বলতে লাগলেন, তোমার গলায় এটা কিসের দাগ? তোমার বাবার নাম কি বলো? তোমাকে কেমন যেন আমার চেনা চেনা মনে হচ্ছে। তুমি কি আমার সেই হারিয়ে যাওয়ার শাহরিয়ার? আঙ্কেল, এটা তো আমার জন্ম দাগ। আর আমার পৃথিবীতে কেউ নেই। ছোটোবেলায় একটা শপিং মলে হারিয়ে গিয়েছিলাম, আর তখন থেকে আমি একা একটা এতিমখানায় মানুষ হয়েছি। আর 18 বছরের উপরে হয়ে গেছে, তাই এখন এতিমখানা থেকে বের করে দিয়েছে, আর বলেছে নিজে কিছু করতে। আচ্ছা, তুমি যখন শপিং মলে হারিয়ে গিয়েছিলে তখন তোমার বয়সটা কত ছিল, আর জায়গাটা কোথায় ছিল সেটা কি তোমার মনে আছে? আসলে আমার এতটা মনে নেই, কিন্তু হবে 3 বছরের একটু উপরে হবে। কিন্তু কেন বলুন তো, আপনি আমাকে এসব কেন জিজ্ঞাসা করছেন? আমি কি আমার নিজের ছেলেকে চিনতে পারবো না? আরে তুই আমার হারিয়ে যাওয়া শাহরিয়ার। আগে ছিলাম শফিক হাসান, আর এখন শফিক চৌধুরী। যখন রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিলি তখন আমি গাড়ি থেকে নেমে তোর মুখটা দেখতেই চিনতে পেরেছিলাম। তোকে কত জায়গায় খুঁজেছি আমি। জনপ্রিয় খাবার বার্গার, তোর প্রিয় রং কালো, তুই ঘুমানোর সময় বিছানায় আড়াআড়িভাবে ঘুমাতিস, আর এখনও ঠিক সেভাবেই ঘুমাস আমার মনে হয়। আমি কথাগুলো শুনে আটকে উঠলাম। সবগুলোই তো আমার উপরে মিলে যাচ্ছে। এভাবে আমার নিজের বাবার সাথে এভাবে দেখা হয়ে যাবে আমি কখনো কল্পনাও করিনি। হঠাৎ উনি মানিব্যাগ থেকে একটা ছোটোবেলার ছবি আমাকে দেখালেন আর বললেন, যেই দিন তুই হারিয়ে গিয়েছিলে সেই দিন সকালবেলা তোর মায়ের ফোন থেকে তোলা ওই ছবিটা দেখ। তুই নিজেকে চিনতে পারিস কিনা। তোর সব স্মৃতি আমি রেখে দিয়েছি। আমার বিশ্বাস ছিল তোকে আমি একদিন ঠিকই খুঁজে পাবো। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আমি তোকে খুঁজে পেয়েছি। তুই আমার সম্বল। মা কেমন আছে? মা কোথায় আছে? মাকে দেখতে বড্ড ইচ্ছে করছে। আমাকে নিয়ে যাবে মায়ের কাছে? আমিও তোমাদের অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু পাইনি। তোর মা যদি জানতে পারে যে তুই ফিরে এসেছিস তাহলে তোর মায়ের চেয়ে খুশি আর কেউ হবে না। তোর মা নামাজ আদায় করে সবসময় আল্লাহর কাছে দোয়া করতো যেন তুই ফিরে আসিস। আসলে সন্তানের অভাব কেউ পূরণ করতে পারে না। তুই এখানে বস, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি। এই বলে আমি ডাক্তারের কাছে চলে আসলাম। ডাক্তারের কাছে বসলাম, আর তখন ডাক্তার বলতে লাগলো, আরে এমপি সাহেব যে, বসেন, বলেন কি খাবেন? আপনি আমাদের হাসপাতালে পায়ের ধুলো দিয়েছেন, এটাই অনেক।
এই রোগী আপনার কি হয়? আপনি যাকে নিয়ে এসেছেন? ও আমার হারিয়ে যাওয়া একমাত্র ছেলে শাহরিয়ার রহমান। আমি ওকে বাসায় নিয়ে যেতে চাই। এখনই বাসায় থেকে সকল ট্রিটমেন্ট করবেন। জি, নিয়ে দিতে পারেন। আমরা আপনাকে সকল সহযোগিতা করব। তাছাড়া আপনি যেখানে কথা বলেন সেখানে আমাদের কোনো কথা থাকতে পারে না। এই বলে আমি শাহরিয়ারের কেবিনে চলে আসলাম। কেবিনে এসে সব কিছু নিয়ে শাহরিয়ারকে নিয়ে বাসায় চলে আসলাম। আর তখন শাহরিয়ার আমাকে বলতে লাগলো, আচ্ছা বাবা, আমরা এখন কোথায় যাচ্ছি? আর তোমাকে ওরা এত সম্মান করলো কেন? তোমাকে ওরা স্যার বললো, কিছু তো বুঝতে পারছি না। কখনো কারোর মুখে শফিক এমপির কথা শুনেছিস? এমপি আর কেউ না, এটাই তোর বাবা। তবে তুই হারিয়েছে গিয়ে অনেক ভালো একটা কাজ করেছি। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হ্যাঁ, নাম শুনেছি, কিন্তু এতিমখানায় কখনো টিভির নিউজ ছিল না, এমনকি পত্রিকাও আসতো না। ছোট একটা বাটন ফোন ছিল, সেটা দিয়ে চালিয়ে নিতাম। তবে বাইরে বের হওয়ার পর তোমাকে পোস্টারে দেখতে পাই, কখনো ভালো করে খেয়াল করিনি, তাই হয়তো তোমাকে চিনতে পারিনি। বুঝতে পেরেছি। জানিস, তোর শূন্যতা আমাদেরকে অনেক কাঁদিয়েছে। সেদিন যদি আমি ফোনে কথা না বলতাম তাহলে হয়তো এমনটা আর হতো না। তারপর বাসায় আসলাম। বাসায় এসে দেখি অনেক রাত হয়ে গেছে, রাত 1টা বাজে। বাবা কলিং বেল দিল। একটু পর একজন মহিলা এসে দরজা খুলে দিল। আমি শক্ত করে অনেকটা জড়িয়ে ধরলাম। উনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন আর বলতে লাগলেন, শাহরিয়ার, তুই ফিরে এসেছিস। আমার বিশ্বাস ছিল তুই একদিন ফিরে আসবি। আমি তোর জড়িয়ে ধরা দেখেই বুঝতে পেরেছি এটা আমার শাহরিয়ার। কেমন আছো মা? আজ কতটা বছর পর তোমাকে দেখতে পেলাম। মা, আমি আল্লাহর কাছে আর কিছু চাই না, তোমাদেরকে নিয়ে ভালো থাকতে চাই। তোমরা কি এখানে দাঁড়িয়ে কথা বলবে নাকি ভিতরে যাবে? চলো ভিতরে চলো সবাই। এবার বাস্তবে ফিরে যাক। এতক্ষণ যেটা শুনলেন এটা ছিল অতীত। আমি আখির দিকে তাকিয়ে দেখি সে কান্না করছে। আর তখন আখি আমাকে বলতে লাগলো, তাহলে তো তুমি ভালোই ছিলে, কিন্তু হঠাৎ করে আন্টি আঙ্কেলের কি হয়ে গেল? আন্টি আঙ্কেল কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? আর পরে কি আর তুমি পায়েলের কোনো খোঁজ নাওনি? সেদিন বাসায় আসার পর বেশ ভালোভাবেই সময়টা কেটে যাচ্ছিল। আর বাবা একদিন আমাকে সে বলল যে আমি যেন রাজনীতি শুরু করি। ছোটোবেলা যদি আমি থাকতাম তাহলে আমাকে নাকি মেরে ফেলতো। বাবার বিরুদ্ধে দলের লোকেরা, তারা মনে করতো যে আমার বাবার কোনো যেন উত্তরসূরি না থাকে। তারপর আমিও শুরু করেছিলাম আর রাজনীতি। বাবার কাছ থেকে সব কিছু শিখতে লাগলাম। সবাই আমাকে চিনতে লাগলো। আমি বিশেষ ট্রেনিংয়ের জন্য চলে যাই জাপান। বাবা মায়ের সাথে যোগাযোগ ছিল, এটাই ছিল নিয়ম। আর যখন দেশে ফিরে আসি তখন দেখি বাবা মা নেই, কেউ হত্যা করেছে, কিন্তু কে বা কারা হত্যা করেছে সেটা জানি না। তাই আমার এই ছদ্মবেশ ধারণ করা। আরও খবর পেলাম এই ভার্সিটির সাথে নাকি কোনো না কোনো কানেকশন আছে, তাই এই ভার্সিটিতে আসা আর তোমার সাথে পরিচয় হওয়া। তুমি দেশের প্রাইম মিনিস্টার, তবুও তুমি একটি কলেজের সিকিউরিটি ছাড়া চলাফেরা করছো। আর তোমাকে যে সবাই চিনে, তবুও তুমি কিভাবে আছো? আমার সিকিউরিটির ব্যাপারে তোমার কোনো ধারণা নেই। একটা দেশের প্রাইম মিনিস্টার কতটা সিকিউরিটি থাকতে পারে সেটা আশা করি তোমাকে বলে দিতে হবে না। আর তুমি নিজেও কিন্তু আমাকে চিনতে পারোনি এত কাছে থেকেও, আর বাকিরা কীভাবে চিনবে? তাহলে তুমি বলতে চাচ্ছো আমি তোমাকে ভালোবাসি না, তাই তো? যদি ভালো বাসতাম তাহলে তো তোমাকে ঠিকই চিনতে পারতাম, তাই না? আর তুমি এদেশের প্রধানমন্ত্রী, তোমার সাথে কি আমার যায়? আমি সাধারণ ঘরের একটা মেয়ে। কেন এসব কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাছাড়া আমি কি কখনো এসব বিষয়ে কোনো কথা বলেছি? আমি যদি আমারই থাকতাম তাহলে আমি সরাসরি ওই পরিবেশে কলেজে ঢুকতাম। আমি তো জানতাম না যে তুমি সেই শাহরিয়ার রহমান, দেশের প্রথম কম বয়সে প্রধানমন্ত্রী হয়েছ। আমি তোমাকে সেভাবে পছন্দ করিনি। আমি তোমাকে ছদ্মবেশে ধারণ করা খ্যাত ছেলেটাকে কিন্তু ভালোবেসেছি। আমি সেটা জানি, তবে তোমাকে একটা কথা দিতে হবে। আমি যে শাহরিয়ার রহমান এটা কখনো তুমি প্রকাশ করবে না আমার কথা ছাড়া। যদি আমার ব্যাপারে কোনো কিছু প্রকাশ করো তাহলে কিন্তু তোমার আর আমার দুজনেরই ক্ষতি হবে। আমি কখনো এসব প্রকাশ করতে চাই নাই, আর এসব প্রকাশ করে আমার কোনো লাভ নেই। তুমি আমার কাছে আগে যেমন ছিলে ঠিক তেমনই আছো, কিন্তু তোমার চারিদিকে এত শত্রু, যদিও তোমার কিছু ক্ষতি করে। আমাকে নিয়ে তোমার চিন্তা
না করলেও চলবে। এখন চলো ক্লাসে যাই। এতক্ষণ গল্প করে অলরেডি 2টা ক্লাস মিস হয়ে গেছে। চলো। তুমি আর কি কাজ করবে, সব কিছু তো তুমি জানোই। এছাড়া আমার কিন্তু এই ব্যাপারটা বেশ ভালোই লেগেছে। আমি একজন প্রাইম মিনিস্টারের সাথে পড়াশোনা করতেছি। এত হাসলে দাঁতগুলো সব পড়ে যাবে, তখন কি করবে? আর তুমি এখন অনেক বড় হয়েছো, একটু বাচ্চাদের মতো স্বভাব দূর করো, বুঝতে পেরেছো? তোমার সাথে আমার অনেক ঝগড়া করতে হবে। আগে ক্লাসগুলো শেষ করি, তারপর তোমার সাথে ঝগড়া করব। তুমি এখনো পায়েলকে ভালোবাসো? আমি কোনো কথা না বলে মুচকি হাসি দিয়ে ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে সবার পেছনে বসলাম। আঁখিও আমার সাথেই বসলো। আর তখন স্যার বলতে লাগলো, আখি, তুমি আমাদের কলেজের সভাপতির মেয়ে হয়ে কিনা একটা খ্যাত ছেলের সাথে বসে আছো? তোমার কাছ থেকে অন্তত এটা আশা করতে পারিনি। সামনে এসে বস। শাওরিয়ার খ্যাত ছেলে না, তার বাপকে সেটা জানলে পায়ে ধরা শুরু করে দিবি। শাওরিয়ারের পা ধরারও ক্ষমতা নেই, আবার খ্যাত বলতে আসছে। আমি কথাটা মনে মনে বললাম আর স্যারকে বললাম, স্যার আপনার কাছে সব ছাত্রছাত্রী সমান, তবুও আপনি একটি ছেলেকে নির্দিষ্ট করে খ্যাত বলবেন, এটা কি ঠিক? আমি তো আপনার কাছ থেকে এটা আশা করতে পারিনি। আমার এই কথা শুনে স্যার আর কোনো কথা বলতে পারলো না। স্যার নিজের মতো ক্লাস করতে লাগলো। এদিকে সবগুলো ক্লাস শেষ করে মাঠে এসে বসে আছি। আঁখি তার নিজের মতো করে বকবক করেই যাচ্ছে। আর তখনই আমার ফোনে একটা কল আসলো। আমি ফোনটা বের করে দেখি আমার পার্সোনাল সেক্রেটারি সাব্বির কল দিয়েছি। আমি কলটা কেটে দিলাম। আর তখন আঁখি বলতে লাগলো, আমি এদিকে তোমার সাথে কথা বলছি আর তুমি আমার কথা না শুনে ফোন ইউজ করছো। যাও, আর কথাই বলবো না তোমার সাথে। আঁখি, আমার ফোনে একটা জরুরি কল আসছে, আমাকে এখন যেতে হবে। তুমি সাবধানে বাসায় চলে যাও, আর কোনো সমস্যা হলে আমাকে কল দিও। আমি জানি আমার জন্য তোমার কোনো সময় নেই, সবসময় দেশ দেশের মানুষ এইসব নিয়েই আছো। তুমি এর চেয়ে ভালো আমাদের পরিচয়টা না হওয়াই ভালো ছিল। আমার আর এসব ভালো লাগে না। আঁখি, তুমি একটু বুঝতে চেষ্টা করো। আমি দেশের পিএম, আমার কাজ থাকবে, এটা তো স্বাভাবিক, তাই না? আর আমাকে কত দিক থেকে সামলাতে হয় তোমার কোনো ধারণা আছে? এখন জানতে পেরেছি বলেই তো তোমাকে ছেড়ে দিচ্ছি, না হলে কি আর ছাড়তাম? না হলে তো তোমাকে আমি নিজের হাতেই মেরে ফেলতাম। আমি একটা মুচকি হাসি দিয়ে হেঁটে যেতে লাগলাম। আঁখিও রাগে হঠাৎ করে হেসে দিল। এটা আমার সবচেয়ে ভালো লাগে, আঁখি রাগের সময় হেসে দেয়। ফ্ল্যাটে চলে আসলাম আর ফ্ল্যাটে এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর খাবার খেয়ে আমি সাব্বিরকে কল দিলাম। সাথে সাথে সাব্বির কলটা রিসিভ করলো আর তখন আমাকে বলতে লাগলো, স্যার, বিকাল 3টায় বোর্ড মিটিং আছে, সকল মন্ত্রী এমপিরা সেখানে থাকবে। আপনি যে বলেছিলেন, আমি কি আপনাকে নিতে আসবো স্যার? না লাগবে না সাব্বির, আমি এখনই চলে আসি। তুমি সব কিছু ব্যবস্থা করো। আজকের মিটিংটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে সবাইকে উপস্থিত থাকা চাই। যে আসবে না তার উপর ব্যবস্থা নিতে হবে। জি স্যার, আমি এখনই ব্যবস্থা করতেছি। আপনি কোনো টেনশন করবেন না, আপনি সাবধানে চলে আসেন। আমি মিজানকে পাঠিয়ে দিচ্ছি। এই বলে আমি কলটা কেটে দিলাম। আর একটু পরে বাসার নিচে গাড়ি হর্নের শব্দ পেলাম। আমি রেডি হয়ে নিলাম, তবে কেউ আমার যেন মুখটা দেখতে না পারে, তাই মাস্ক পরে নিলাম। তারপর গাড়ি করে মিটিংয়ের জন্য যেতে লাগলাম। পেছনে প্রায় 20টার মতো গাড়ি, সবগুলোই কমান্ডোদের, আর কিছু আমার কাছের লোকজন। আমি এই মিটিংয়ে এসে দেখি সবাই উপস্থিত। আমি সামনে গেলাম আর সবাইকে সালাম দিলাম। সবাই আমাকে দেখে দাঁড়িয়ে গেল। আমি সবাইকে বসতে বললাম, আমিও বসলাম আর বলতে লাগলাম, দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার দরকার। দেশে অনেক সমস্যা তৈরি হয়েছে, সেগুলো আমাদের প্রতিহত করতে হবে। বিশেষ করে প্রতিটি ভার্সিটিতে বিশেষ নজর দিতে হবে। এখানে মাদক দ্রব্য সেবন করছে, তার উপর আবার নতুন ছাত্রদের উপর রেগিং করছে কিছু বড়লোক বাবার ছেলেরা। এখানে যারা উপস্থিত আছেন তাদের সন্তান হয়তো এসব করছে। আমি আপনাদেরকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আপনারা নিজেদের শুধরে নেন। আইনমন্ত্রী জি, আপনার খবর বলেন। স্যার, আমি আমার সাধ্যমতো চেষ্টা করতেছি। আমি প্রতিটি কলেজে লোক নিয়োগ করে দিয়েছি, সবাই যথাযথ প্রমাণ সহকারে অ্যারেস্ট করবে। থামুন, আপনি কোনো কাজই করছেন না। আপনার ছেলে এই ভার্সিটিতে পড়ে আর তার একটা গ্যাং আছে। আপনি সব কিছু জেনেও তাকে কিছু বলছেন না। আপনি আজকে এই রিজাইন লেটার দিয়ে দেবেন। আপনার মতো মন্ত্রী কোনো দরকার নেই। আপনার ব্যাংক ব্যালেন্স কত আছে সেটা আমি জানি।
দেশে বিদেশে মিলেই আপনার 5টি ফ্ল্যাট আছে, আর বড় বড় ব্যাংকে আপনার 50 কোটি টাকা রয়েছে। স্যার প্লিজ আমাকে ক্ষমা করুন, আমি এখনই ব্যবস্থা নিচ্ছি। স্যার আমি আর কখনো এমন অসৎ কাজ করব না, আমি যথাযথ আইন ব্যবহার করব। আমি জানি আইন সবার জন্য সমান হলেও আপনি আপনার ছেলেকে সব কিছু থেকে বাঁচিয়ে নিয়ে এসেছেন। আমি আপনাকে রিজাইন লেটার দিতে বলেছি, না হলে এর চেয়ে বেশি কিছু করতে আমাকে বাধ্য করবেন না। সাব্বির, তুমি এই কাজটা দেখো। মন্ত্রী সাহেব, আপনি আসেন আমার সাথে। তারপর আমি মন্ত্রী সাহেবকে নিয়ে অন্য রুমে চলে গেলাম আর লেটার তৈরি করে বললাম সাইন করার জন্য। তখন আমাকে মন্ত্রী সাহেব বলতে লাগলো, আপনি কি আমার জন্য কিছুই করতে পারবেন না? আমি বলছি তো, আমার আর কখনো এমন হবে না। আমার এই পথটা চলে গেলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কিছু মনে করবেন না, একটা কথা বলি, স্যারের মতো প্রধানমন্ত্রী আমাদের দেশে দরকার। আপনাদের মতো লোকেদের কখনো পকেটে ভরবে না, কখনো পকেট ভরবে না। এখান থেকে বের হলেই সাংবাদিকের সাথে দেখা হবে, তখন কি বলবেন আপনি? এখন তো আর মিথ্যা বলার কিছু নেই, সব কিছু স্বীকার করতেই হবে। দুর্নীতি দমন কমিশন আপনার বিরুদ্ধে তদন্ত নিচ্ছে, বেআইনি কিছু পেলেই তো আপনাকে ভিতরে ঢুকিয়ে দেবে। আপনি আইনমন্ত্রী হয়ে বেআইনি কাজ করবেন আর আপনি ক্ষমা পেয়ে যাবেন? এটা কি করে হয় মন্ত্রী সাহেব? নিন, সাইন করুন, আর রাস্তাটা এদিকে। আমাদের দেশের বেকারত্ব অনেক বেড়ে গেছে। 2016 থেকে 17 হিসাব বলছে দেশে কর্মক্ষম বেকারের সংখ্যা 27 লাখ। বিবিএস এর হিসাব অনুযায়ী দেশের শ্রমশক্তির মোট পরিমাণ 50 কোটি 67 লাখ। এর মধ্যে কাজ করেছে 5 কোটি 51 লাখ 80 হাজার জন। এর অর্থ বেকারের সংখ্যা মাত্র 26 লাখ 80 হাজার। শিল্পক্ষেত্রে নিয়োগ, কুটির শিল্প এবং বৃহদায়তন শিল্প কারখানা স্থাপন করে এদেশে বেকার সমস্যার সমাধান করা যায়। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে উৎপাদন ও বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে বেকারত্ব দূর করা যায়। মন্ত্রী সাহেব, আপনি এগুলো আমাকে 7 দিনের মধ্যে করে দেখাবেন। এর চেয়ে যদি কোনো বেশি দেরি হয় তাহলে নিজের ইচ্ছায় রিজাইন লেটার দিয়ে দিবেন। জি স্যার, আমি আপনাকে এগুলো 7 দিনের মধ্যে রিপোর্ট দিয়ে দিব। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মতো আমাদের দেশে একজন প্রধানমন্ত্রীর দরকার ছিল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাময়িক হিসাব অনুযায়ী 2021 থেকে 22 অর্থ বছরের সাময়িক হিসাবে মাথাপিছু আয় দাঁড়িয়েছে 2,41,470 টাকা বা 2,814 মার্কিন ডলার। 2020 থেকে 21 অর্থ বছরে মাথাপিছু আয় ছিল 2,19,738 টাকা বা 2,591 মার্কিন ডলার। অর্থমন্ত্রী, আপনি আমাকে হিসেবগুলো ডিটেলসে দিবেন, আর আগামী সপ্তাহের অধিবেশন বসছে, সেখানে আপনি রিপোর্টগুলো পেশ করবেন। আর আমাদের আয় কীভাবে বাড়ানো যায়, কীভাবে রপ্তানি বাড়ানো যায়, সেদিকে একটু বিশেষ নজর দিতে হবে। জি স্যার, আমি আপনাকে এগুলো 7 দিনের মধ্যে রিপোর্ট দিব। তবে দেশে অনেক বড় একটা পরিবর্তন আসতে চলেছে, এটা নিয়ে জনগণ অনেক খুশি। সবচেয়ে বেশি খুশি আপনাকে পেয়ে, সবার ইচ্ছা আপনাকে দেখবে, আর আমরা এখানে যারা আছি সবাই আপনাকে দেখতে চাই। মন্ত্রী সাহেব, এসব কোনো কথা নয়, আর আমি সময় হলে সবার সামনে আসব। আর আমাকে নিয়ে কারো চিন্তা করতে হবে না, আপনি আপনাদের কাজ করে যাবেন, আমার যা কিছু হয়ে যাক না কেন। সাবির, আমি তোমাকে আইনমন্ত্রী হিসেবে ঘোষণা করলাম, আপনাদের কোনো আপত্তি আছে? সাবিরের সব যোগ্যতা আছে আইনমন্ত্রী হওয়ার জন্য, আমি মনে করি আপনাদের কোনো আপত্তি থাকতে পারে না। জি স্যার, আমাদের কোনো আপত্তি নেই। আর সাব্বির সাহেবের মধ্যে সব যোগ্যতাই আছে। সাব্বির সাহেব খুবই কর্মতৎপর একজন মানুষ। ধন্যবাদ স্যার, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সকল কাজ সুস্থভাবে পরিচালনা করতে পারি, এ দেশ থেকে যেন অসঙ্গতি দূর করতে পারি। এবছর 5,400 নারী এবং 815টি শিশু ধর্ষণের অভিযোগে মামলা হয়। 2018 সালে শিশু ধর্ষণের মামলা ছিল 727টি এবং নারী ধর্ষণের মামলা ছিল 3,900টি। পুলিশের হিসাব বলছে গত বছর ধর্ষণের কারণে 12টি শিশু এবং 26 জন নারী মারা যান। 2018 সালের সংখ্যা ছিল 21 নারী এবং 24 শিশু। তবে ইদানিং সমস্যাটা হচ্ছে গৃহবধূ হত্যা করছে।
এটা নিয়ে তদন্ত করার দরকার। সাবির, আমি চাই এগুলো তুমি নিজে এগুলো দেখবে, আর একটি মেয়েও যেন ধর্ষণের শিকার না হতে পারে সে অনুযায়ী ব্যবস্থা নাও। বিশেষ করে স্কুল, কলেজ এবং ভার্সিটির মেয়েগুলোকে বেশি ধর্ষণ করা হয়। জি স্যার, তবে ভার্সিটিতে কোন সময় শিক্ষকরা এর মধ্যে জড়িত থাকে সে শিক্ষকদের উপর ব্যবস্থা নিতে হবে। আর বিশেষ করে কয়েকটা কলেজ আমার মার্ক করা আছে। এই কলেজগুলোর নাম হচ্ছে এই দেখেন। দেখেছি, এই কলেজগুলো আমার খুব পরিচিত। তারপর আমি আরও অনেক বিষয় নিয়ে ওদের সাথে কথা বলতে লাগলাম। তারপর আমি সন্ধ্যাবেলায় বাসায় ফিরে আসলাম। বাসায় ফিরে ফ্রেশ হয়ে নিলাম, আর তখনই আমার ফোনে কল আসলো। আমি ফোনটা হাতে নিয়ে দেখি আঁখি কল দিয়েছে। আমি কলটা রিসিভ করলাম, আর ওপাশ থেকে আঁখি বলতে লাগলো, সবার সামনে তো খুব ভালোই বক্তব্য দিচ্ছ, এত কিছু হিসাব তোমার মাথায় থাকে কি করে? আমি তো সেটাই চিন্তা করছি, কত সালে কি হয়েছে এগুলো তোমার মুখস্থ থাকে কি করে? সময়ের সাথে সাথে সবাই সব কিছু শিখে যায়। তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে তুমি হয়তো সব কিছু শিখে যেতে। সময় সব কিছু শেখাতে বাধ্য করে। আমার এসব কথা শুনে কোনো লাভ নেই। এখন বলো, তুমি আমাকে সময় কেন দাও না? আমাকে তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে, কি করব? আচ্ছা, তুমি এমন অবুঝ মেয়েদের মতো কেন কথা বলছো? আর আমি কি সারাদিন বসে থাকি? তুমি বলো। তাছাড়া আমি কি তোমাকে ভালোবাসি যে তুমি আমার সাথে এমন করছো? যদি আমাকে না ভালোবাসতে তাহলে আমার এত খোঁজ নিতে না, আমাকে এত নিরাপত্তা দিতে না। এখনো মনে হয় বাইরে 3জন লোক দাঁড়িয়ে আছে আমাকে পাহারা দেওয়ার জন্য। এগুলো শুধু তোমাকে নিরাপত্তা দেওয়ার জন্য। এর মানে এই না যে আমি তোমাকে ভালোবাসি, তার জন্য আমি এসব করছি। আর তুমি একটু বেশি বোঝো। আমি যদি তোমার কাছে দামি না হতাম তাহলে আমাকে এইভাবে নিরাপত্তা দিতে না। কই, অন্য মেয়েদের তো তুমি এইভাবে নিরাপত্তা দাও না, তাহলে আমার বেলায় কেন? আমি যদি তোমার কাছে বিশেষ কেউ না হতাম তাহলে কি আমাকে এত কিছু করতে? যখন তুমি কিছু জানতে না তখন কি করতাম বলো? তখনই তো আমি নিজে তোমার পাশেই থাকতাম, তাই না? আর বন্ধু বন্ধুর জন্যই তো করতে পারে, তাই না? দেশের প্রধানমন্ত্রী আমার কাছে ধরা খেয়ে গেছে, ভাঙবে কিন্তু কখনো মচকাবে না। কি মানুষ তুমি, কোনো না কোনোভাবে জয় নিয়ে ছাড়বে। এভাবে আমি আখির সাথে কথা বলতে লাগলাম। কথা বলতে বলতে কখন যে রাত 11টা বেজে গেল বুঝতেই পারলাম না। প্রিয় মানুষটার সাথে কথা বলতে বলতে সময়টা খুব তাড়াতাড়িই চলে যায়। আর তখন আখি আমাকে বলতে লাগলো, তোমার তো ঘুমানো লাগবে, কালকে আবার তোমার অফিস আছে, এত কাজ মিটিং, যাও ঘুমিয়ে পড়ো। আমিও ঘুমিয়ে পড়বো। পরে 3টার সময় উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে তোমার জন্য। পরে আমি ফজরের সময় কল দিয়ে জাগিয়ে দিব। তারপর আরও কিছু কথা বলে আঁখি কলটা কেটে দিল। আমিও রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। হঠাৎ রাতের বেলা ঘুমটা ভেঙে গেল, আর ঘরের দিকে তাকিয়ে দেখি রাত 4টা বাজে। হঠাৎ মনে হলো আঁখির কথা। আঁখি বাসা থেকে লুকিয়ে বের হলো। যেহেতু আমাকে কেউ চেনে না, তাই আমার তেমন কোনো ভয় নেই। সবাই জানে আমি সরকারি বাসায় আছি, আর ওখানেই আমি থাকি। কিন্তু কেউ এটা জানে না যে আমি সেখানে থাকি না। আমি থাকি একা ছদ্মবেশে। আমি বের হয়ে আঁখির বাসায় যেতে লাগলাম। হঠাৎ করে রাস্তায় বের হয়ে দেখি আইনমন্ত্রী একটা মেয়েকে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। আমি আমার মতো করে যেতে লাগলাম, আর তখনই এটা দেখে আইনমন্ত্রী আমাকে ডাক দিল। আর আমিও কাছে গেলাম। যেহেতু ছদ্মবেশী তাই চেনার কোনো কথা না। আমাকে বলল, এই ছেলে কে তুমি? এত রাতে বাহিরে কেন চাও? বাসায় চলে যাও। এই ডন, তুই এদিকটা দেখ, আমি ওই দিক থেকে আসছি, এখানে একটা আমার কাজ আছে। তারপর আইনমন্ত্রী গাড়িতে বসলো আর জঙ্গলের দিকে গেল। আর তখন তার কিছু লোকজন আমাকে বোঝাতে লাগলো যে আইনমন্ত্রী অনেক কাজ, সেই জন্যই সবার খেয়াল নিচ্ছে। আর পাশে এটা নিয়ে আমি মনে মনে হাসি। এত মিথ্যা কথা বলতে পারে সুন্দর করে। তারপর গাড়ি করে চলে যাই। তার 3টে গাড়ি ছিল। আমিও কিছু না বলে আঁখির বাসার সামনে চলে আসলাম। আর ভাবছি কি করে রুমে যাব। আল্লাহ জানে, কেউ আমাকে দেখলে মান সম্মান আর থাকবে না। আমি পাইপ দিয়ে আঁখি রুমের বারান্দায় চলে আসলাম। আর এসে দেখি আঁখি কাঁথা জড়িয়ে ঘুমিয়ে আছে। আমি গিয়ে আঁখির পাশে বসলাম আর হাতটা শক্ত করে জড়িয়ে ধরলাম। আর ভাবতে লাগলাম, আজকে আঁখির জন্য আমি সকল কষ্ট ভুলে গেছি। আঁখি আমাকে পায়েলের কথা ভুলিয়ে দিয়েছে। হঠাৎ করে আঁখি জেগে গেল আর আমাকে ভূত দেখার মতো তাকিয়ে আছে। হঠাৎ করে চিৎকার দিয়ে উঠল। আমি মুখ চেপে ধরলাম, বললাম,
আমি আসছি। আর তখন আঁখি বলল, কি ব্যাপার, তুমি এখানে আসছো কেন? কেউ যদি দেখে নিত তখন কি হতো? একবার ভেবে দেখেছো? আর তোমাকে কতবার বলছি সাধারণভাবে চলাফেরা করবে না? কেউ যদি বুঝতে পারে কি হতে পারে জানো তুমি? হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল আর তোমার কথা মনে হলো, তাই লুকিয়ে চলে আসলাম। আর এমপি সাহেব কি রুমে আছে নাকি কালকে বোর্ড মিটিংয়ে তাকিয়েছিল আমার দিকে? মনে হলে কি আসতে হবে নাকি? একটু আগে নামাজ আদায় করে ঘুমিয়েছি আর তুমি এসে ঘুমটা ভেঙে দিচ্ছ, তাই না? যাও, কালকে কলেজেই যাব না, সারাদিন ঘুমাবো। কালকে এমনিতেই কলেজে যেতে দিব না। কালকে আমারও কাজ আছে, একটা সম্মেলন আছে, ওখানে যেতে হবে। পরে বিকেলে তোমাকে ঘুরতে নিয়ে যাব। এত এত সিকিউরিটি নিয়ে ঘুরতে ভালো লাগে না। রিকশায় বসে দুজন গল্প করতে করতে ঘুরবো। যদি এটা মানতে পারো তাহলে যাব। আচ্ছা ঠিক আছে, তবুও তুমি খুশি থাকো। তা আমি এখন যাই, তুমি ঘুমিয়ে পড়ো কেমন? কালকে কথা হবে। ইস, আমি তো তোমাকে যেতে দিব না। এখানে এসেছো নিজের ইচ্ছায়, আর এখন এখান থেকে যাবা আমার ইচ্ছা অনুযায়ী। একটু এদিকে আসো তো। এই বলে আঁখি আমাকে টান দিয়ে তার উপরে ফেলে দিল আর ঠোঁট জোড়া দখল করে নিল। প্রায় 10 মিনিট পর ছেড়ে দিল। আমি তাড়াতাড়ি করে চলে আসলাম। আঁখি আমার অবস্থা দেখে হাসছে আর বলছে, পাগল একটা, কিছু বলবেও না, কিছু করবেও না, সব কিছু আমাকে আগে থেকে করতে হবে। এই জন্যই অনেক ভালোবাসি তোমাকে। তারপর কোলবালিশ জড়িয়ে ঘুমিয়ে গেলাম। এদিকে আমি বাসায় এসে আবারও ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম ভাঙল সে আঁখির কলের শব্দে। আমি ঘুম ঘুম চোখে কলটা রিসিভ করলাম। আর তখন উপাস থেকে বলতে লাগলো, কি ব্যাপার, সকাল 10টা বেজে গেছে, এখনো পর্যন্ত ঘুম ভাঙে নাই তোমার? আমি তো মনে করছি তুমি অনেক সকালেই ঘুম থেকে উঠে গেছো, তাই তো তোমাকে কল দিইনি আমি। কি আর করব, তোমার এখানেই তো প্রায় অনেক সময় চলে গেছে, তাই রাতে ঘুম হয় নাই। আচ্ছা এখন রাখো, আমি ফ্রেশ হয়ে আসি, আমার আবারও সম্মেলনে যেতে হবে। আমি আরও কিছু কথা বলে কল কেটে দিলাম। তারপর আমি ফ্রেশ হয়ে আসলাম। ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে আমি সরকারি বাসভবনে চলে আসলাম। এখানে এসে নিজেকে তৈরি করলাম। তারপর বের হলাম সম্মেলনের জন্য। চারপাশে গার্ড, আমার জন্য রাস্তা ফাঁকা রয়েছে। আমি সম্মেলনে এসে বসলাম। চারপাশে জনতার ভিড় আমাকে দেখার জন্য, কিন্তু আমি মুখে মাস্ক পরে এসেছি। এটা আমার টার্গেট, শেষ না হওয়া পর্যন্ত আমি কাউকে মুখ দেখাবো না। তারপর একে একে সবাই বক্তব্য দিতে লাগলো। আমিও বক্তব্য দিলাম সবার উদ্দেশ্যে। তারপর সম্মেলন শেষ হতে হতে দুপুর হয়ে গেল। আমি সরকারি বাসভবনে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। আর তখন সাব্বির আমার ফোনে কল দিল। আমি কলটা রিসিভ করলাম। আর ওপার থেকে সাব্বির আমাকে বলতে লাগলো, স্যার, আমি একটা খবর জানতে পেরেছি। আইনমন্ত্রী মাফিয়াদের সাথে জড়িত আছে। দেশে যত অপকর্ম হয় তার হাত ধরে হয়ে থাকে। নারী কেলেঙ্কারি থেকে শুরু করে সব কিছু ওনার হাতে ধরেই হয়। সাব্বির, তুমি সকল প্রমাণ হাতে জোগাড় করো এবং যথাযথ ব্যবস্থা নাও। আইন সবার জন্য সমান। তাছাড়া তাদের সাথে বেইমানি করেছে ওনারা আরও কঠিনতম শাস্তি হবে। আচ্ছা সাব্বির, তুমি আমাকে একটা কথা বলো তো, আমার বাবার সাথে আইনমন্ত্রী খুব বন্ধুত্ব ছিল তাই না? আঙ্কেল আর উনি ছিলেন পরস্পরের বন্ধু। সকল বিপদে আপদে দুজনে পাশে থাকতেন। তবে একটা কথা, আইনমন্ত্রীকে কিন্তু আমার একটুও সুবিধার মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে আঙ্কেলকে খুন করার পেছনে আইনমন্ত্রীর কোনো হাত আছে। আমি কলটা কেটে দিলাম। কল কেটে আমি নিজে নিজে চিন্তা করতে লাগলাম। ওনার একটা ছেলে আছে, আমার আগে থেকে রাজনীতি করে মনে হচ্ছে। চেয়েছিলাম ওনার ছেলে দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য, সেজন্য উনি অনেক ব্যবস্থাই করেছিলেন, কিন্তু আমার বাবার কারণে সেটা সম্ভব হয়নি। তার কারণে কি আমার বাবাকে হত্যা করা হয়েছে না, এটা নিয়ে অনেক ভাবতে হবে আমাকে। আমি ছদ্মবেশে বের হয়ে আসলাম। আর তখন আমার ফোনে আঁখি কল দিল। আমি কল রিসিভ করলাম। আর ওপাশ থেকে আঁখি বলতে লাগলো, আমার সাথে আপনার দেখা করার কথা ছিল। আপনার কি একটু সময় হবে আমার সাথে দেখা করার? আপনি তো অনেক ব্যস্ত মানুষ, যদি নদীর পাড়ে আসতেন তাহলে খুব ভালো হয়। ঠিক আছে বসো তুমি, আমি 10 মিনিটের মধ্যে আসছি। এবার আমি কল কেটে দিলাম। তারপর আঁখির ঠিকানা অনুযায়ী যেতে লাগলাম। কিছুক্ষণ পর গিয়ে দেখি আঁখি চুপচাপ নদীর দিকে তাকিয়ে আছে। আর তখন আঁখি আমার দিকে একবার তাকালো, তাকিয়ে আর কিছু বলল না। আমি গিয়ে আঁখির পাশে বসলাম। আমি আঁখির পাশে বসে আছি বেশ কিছুক্ষণ ধরে।
কিন্তু আঁখি কোনো কথা বলছে না। আমি বুঝতে পেরেছি আঁখি আমার উপর রেগে আছে। আমি আঁখির হাতটা শক্ত করে ধরলাম। আঁখি নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু আমার সাথে পারছে না। তখন আঁখি আমাকে বলতে লাগলো, আমার হাত ধরে আছেন কেন? আপনার তো অনেক কাজ, যান আপনি গিয়ে আপনার কাজ করে সামলানে। তো অনেক বড় বড় বক্তব্য ছাড়লেন, মানুষের উপকার করবেন, মানুষের পাশে থাকবেন, কিন্তু নিজের মানুষের কথা মনেই থাকে না। আঁখি, আমার এখানে আসার পেছনে কতটা কষ্ট করতে হয়েছে তুমি জানো? আমার বাবা শেষ পর্যন্ত মারা গেলেন। বাবার স্বপ্ন ছিল আমি যেন প্রাইম মিনিস্টার হই। সেই স্বপ্নটা আজ পূরণ হয়েছে। আর বাবার খুনের প্রতিশোধ নিতে হবে। এসব কাজ যদি শেষ হয় তাহলে তুমি আমার হয়ে যাবে। সেটা তো জানি, কিন্তু তাই বলে এখন বিয়ে করতে পারবে না কেন? আমার কি তোমার কাছে থাকতে মন চায় না? তুমিই বলো। দেখো, এখন আমি কতটা ঝামেলার মধ্যে আছি সেটা হয়তো তুমি উপলব্ধি করতে পারছো। তবুও যদি এমন করো কীভাবে হবে বলো? সব কিছুর পরেও তুমি যদি আমাকে মানসিক শান্তিটা দাও তাহলে আমার কোনো কষ্ট মনে হয় না। তুমি কি বুঝতে পারছো না যে তোমার চারিদিকে শত্রুর আবির্ভাব হচ্ছে? তোমাকে যদি আমি একটা বার হারিয়ে ফেলি তাহলে আমার কি হবে? আমি কি বেঁচে থাকতে পারবো? আমার কিছুই হবে না। তোমাকে নিয়ে আমার স্বপ্ন আছে না, সেগুলো পূরণ করতে হবে না? আমার মেয়ের আম্মু বানাতে হবে না তোমাকে? তুমি তো শুধু আছো সবসময় কাম দেওয়া নিয়ে। এদিকে আমার যে কতটা টেনশন হয় সেটা তো আমি নিজেই বুঝতে পারছি। এই নাও, নিজের হাতে রান্না করে তোমার পছন্দের বিরিয়ানি নিয়ে আসছি। বিরিয়ানি যেহেতু নিয়ে আসছো তাহলে খাইতে তো সমস্যা কি? তোমার হাতে খাইয়ে দাও। আমি কিন্তু এখনও একটা কথার উত্তর পাইনি। আমার মেয়ের আম্মু হতে চাও না? এটার জন্যই তো অপেক্ষা করে আছি, যেটার জন্য আপনাকে এতটা ভালোবেসেছি। তবে আগে হয়তো ভালো ছিল। আমি সব জানার পরেও তুমি আমাকে সময় দাও না। বিয়ের পর আপনার উপর আমি একটা প্রতিশোধ নিবই। আসলে এখন কাজটা একটু বেড়ে গেছে, তাই আর নিউজ তো নিশ্চয়ই দেখেছ। আমি আইনমন্ত্রীকে তার পদত্যাগ করতে বলেছি, নতুন আইনমন্ত্রী নিয়োগ করেছি। সব কিছু শেষে কিন্তু তুমি আমার বাবাকে এমন ঝাড়ি দিলে কেন? আমার বাবার উপর ঝাড়ি দিয়ে কথা বললে আমি কিন্তু টিভির সামনে বসে সব কিছুই দেখছি। আমি যখন মিটিংয়ে বসি তখন আমার প্রিয় বা সে আমার কী লাগে সেদিকে আমার কোনো খেয়াল থাকে না। আমার শুধু মনে হয় উনি একজন মন্ত্রী, তার দায়িত্ব কর্তব্য আছে। সঠিকভাবে পালন না করলে তার উপর ব্যবস্থা নেওয়া, এটা আমার প্রথম লক্ষ্য থাকে। আমি কি তোমার কাছ থেকে এমন কথা শুনতে চেয়েছি কখনো? বলতে বলেছি আমাদের কথা, আর উনি আমাকে বলেছে দেশের কথা। এভাবে আমি আখির সাথে কথা বলতে লাগলাম। সত্যি এরকম মেয়ে আমি আখির ব্যাপারে খোঁজ নিয়েছি। সব কিছু খোঁজ নিয়েই আমি তাকে ভালোবাসি। আমার পক্ষে খোঁজ নেওয়াটাই স্বাভাবিক। সন্ধ্যা থেকে আমি আমার সরকারি বাসভবনে চলে আসলাম। তারপর কিছু খেয়ে ল্যাপটপে কাজ করতে লাগলাম। তখন আমার ফোনে একটা কল আসলো। আমি ফোনটা হাতে নিয়ে দেখি আননোন নাম্বার। আমি কলটা রিসিভ করলাম না। একের পর এক কলটা বেজেই যেতে লাগলো। আমি কলটা রিসিভ করলাম, আর তখন ওপাশ থেকে আমাকে বলতে লাগলো, কিরে, তোর এত বড় সাহস? তুই আমার বাবাকে মন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছিস? আমি এতদিন ধরে রাজনীতি করছি, প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল আমার, কিন্তু হয়ে গেলি তুই। দেখ, আমার সাথে শুধু শুধু উল্টাপাল্টা কথা বলিস না। আমার যোগ্যতা আছে দেখে আমি প্রধানমন্ত্রী হতে পেরেছি, বুঝতে পেরেছিস? তাছাড়া তুই সহ তোর বাপ অপকর্ম করিস। তোদের হাতে দেশের দায়িত্ব দিলে তোরা দেশকে বিক্রি করে দিবি। তাছাড়া জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। তোকে যদি আমি একবার চিনতে পারি রে, তাহলে তোকে আমি কি করব সেটা আমি নিজেও জানি না। খুব বড় পাকনা গজিয়েছে তোর ব্যাপারে খোঁজ নিতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। তাহলে বসে আছিস কেন? আমার ব্যাপারে খোঁজ নে। আমি তো এটাই চাই। আর আমাকে দেখার এত তোর শখ কেন? তাহলে চলে আয়, সামনাসামনি দেখি তুই কত বাপের বেটা হয়েছিস। তোর বাপকে মেরেছি নিজের হাতে, তোকেও সেদিন পাইনি, না হলে তোকেও খতম করে দিতাম। তাহলে চলে আয় সঠিক টাইমে। আশা করি আমার ঠিকানা তোকে বলে দিতে হবে না। ওই সোনা পাখি আছে না, কি যেন নাম? ও হ্যাঁ, মনে পড়েছে, এমপির মেয়ে আখি চৌধুরী। তোর সাথে যত সমস্যা শুধু আমার সাথে, এর মধ্যে আঁখিকে টেনে আনবি না, তাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। যদি বাঁচতে চাস তাহলে ওর গায়ে কোনো হাত দিবি না। আরে
তোকে দেখে কি আমি ভয় পাই নাকি যে আমি তোর কথা শুনবো? বাই বাই। তোর সোনা পাখিকে সাবধানে থাকতে বলিস, কখন কি হয়ে যায় তা তো আর বলা যায় না। এই বলে কলটা কেটে দিল। কলটা করেছিল আইনমন্ত্রীর একমাত্র ছেলে রিফাত। আমি আমার নিজের কিছু কাজ করতে লাগলাম। তারপর আমি ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ছদ্মবেশে কলেজে যেতে লাগলাম। আমি কলেজে এসে দেখি আঁখি একটা ছেলের সাথে কথা বলছে। আমাকে দেখে আঁখি আমার কাছে আসলো। আর তখন আমি আঁখিকে জিজ্ঞাসা করলাম, কী ব্যাপার, তুমি এই ছেলের সঙ্গে কথা বলছো কেন? এই ছেলে তোমার কে হয়? আমি তোমাকে একদিন বলেছি না তুমি কারোর সঙ্গে কথা বলবে না? কেন কথা বলছো ওর সাথে? কী দরকার ছিল? এই ছেলে বলেছে তোমার কথা, নাকি ও জানতে পেরে গেছে ও নাকি এটা প্রকাশ করে দেবে তোমাকে নিয়ে কথা হচ্ছিল। এতক্ষণ আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ছেলেটা কোনোভাবেই বুঝতে চাচ্ছে না। আঁখি, আমি তোমাকে কতবার বলবো তুমি এসবের মধ্যে যাবে না। এসবের মধ্যে গেলে তুমি তোমার নিজেকে ধরে রাখতে পারবে না, ওরা তোমার ক্ষতি করবে। কিন্তু ওরা সবাই মিলে তোমার ক্ষতি করতে চাচ্ছে, তোমার বিষয়ে সবকিছু জেনে গেছে, তাহলে আমি কি করে ঠিক থাকি বলো? তখনই আড়াল থেকে আমাকে কেউ যেন গুলি করতে চাইলো, আর তখনই ছেলেটা আমার সামনেই মারা গেল। এটা দেখে আঁখির চোখ চমকে গেল। আমি একটা মুচকি হাসি দিলাম। আর তখন আঁখি আমাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, এই ছেলে তোমাকে গুলি করতে এসেছে, নিজে মারা গেল কিভাবে? কেউ বা ওকে গুলি করলো? কলেজে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না, আমার মাথায় কিচ্ছু আসছে না। তোমার এত কিছু বুঝতে হবে না, চুপচাপ থাকো, তাহলে কেউ কিছু বলবে না। বেশি কথা বললে আর ওদিকে তাকালে সবাই আমাদেরকে সন্দেহ করবে। তুমি কি এটা চাও? আমি অবশ্যই চাই না। দেখো চারিদিকে কেমন লোক জড়ো হয়ে গেছে, এই ছেলেকে তোমার মারতে চাইবে কেন? আর তোমার ব্যাপারে এত কিছু জেনে গেল কি করে? আইনমন্ত্রীকে আমি পদ থেকে সরিয়ে দিয়েছিলাম না, ওর ছেলেটা হয়তো আমাকে মারার জন্য পাঠিয়েছে। এটা তেমন কিছু না, একটু পর পুলিশ আসবে, পুলিশ এসে লাশ নিয়ে যাবে। এখন চলো ক্লাসে যাই। আমি আর আঁখি ক্লাসে চলে আসলাম। ক্লাস যথারীতি শুরু হলো। যে ছেলে মারা গেল এই ছেলে আমাদের কলেজে পড়ে না। একটু পর পুলিশে চলে আসলো, পুলিশ এসে লাশটা নিয়ে গেল। তারপর ক্লাস শেষ করে আমি বের হলাম। আর তখনই প্রিন্সিপালের রুমে কাউকে যেতে দেখলাম। লোকগুলোকে আমার সন্দেহ হতে লাগলো। আমি লুকিয়ে গেলাম আর শুনতে লাগলাম, প্রিন্সিপাল স্যার, আমরা তো আমাদের নির্দিষ্ট কাজগুলো করতে পারছি না। দেশে যে কি শুরু হয়ে গেল, এই নতুন প্রধানমন্ত্রী এসে তো অনেক উল্টাপাল্টা করে দিল। কোনো কিছু বের করলেই পুলিশ সেনাবাহিনী অ্যাটাক করছে। সেটাই তো বুঝতে পারছি, ওর জন্য তো আমাদের কাজ ঠিকমতো করা যাচ্ছে না। আমি আইনমন্ত্রীর সাথে কথা বলে দেখি উনি কি বলে। আমরা সবাই মিলে একটা প্ল্যান তৈরি করতে হবে। কালকে আমাদের গোডাউনে এসে আগুন জ্বালিয়ে দিয়ে গেছে। র্যাব অ্যাকশন ব্যাটালিয়ন, আমাদের প্রায় 10 কোটি টাকার ক্ষতি হয়েছে। সবগুলো ছিল ইয়াবা। আমাদের কাছে খবর যতটুকু আসে আমরা জানতে পেরেছি যে ওই প্রধানমন্ত্রী নাকি নিজের কলেজে যাচ্ছে ছদ্মবেশে। তুমি কি বলছো? প্রধানমন্ত্রী হয়ে কলেজে যাচ্ছে, তার মানে উনি ছাত্রছাত্রীদের সাথে মিশে গেছে। যদি একবার আমাদের কলেজে এসে পড়ে তাহলে আমার কি হবে? সেটাই তো চিন্তা করছি আমি। এই কলেজের থেকে বড় চালান বের হয়ে যায়, আর এই কলেজের যদি সমস্যাটা তৈরি হয় তাহলে তো আমরা পথে বসে যাব। আজকে রাতে 10টার মিটিং বসবে, রিফাত ভাইয়ের ওইখানে চলে আসবেন সঠিক টাইমে। আমাদের সাথে যারা যারা আছে সবাই উপস্থিত থাকবে। ঠিক আছে, আমি সময় মতো চলে আসব। আর তোরা একটু সাবধানে থাকিস। আর এখন আর কলেজে আসার দরকার নেই, বুঝতে পারছিস? কখন কি হয়ে যায় বলা তো আর যায় না। আর প্রধানমন্ত্রীর কোনো ছবি পেয়েছিস? সে কখনোই তার নিজের ছবি দেখায়নি কোনো সম্মেলনে। তাহলে কিভাবে ছবি কালেক্ট করব? কোনো সিকিউরিটি তার কোনো তথ্য দিতে পারছে না। সে কখন কি করে কোনো তথ্যই নাই। আমাদের কাছে অনেক চালাক একটা মানুষ। সমস্ত মন্ত্রী এমপি সবাই ভয় পায়। সাধারণ মানুষের স্পর্ধাতা, আমরা কথা না শুনলেও ওনার কথা ঠিকই শুনে এত পরিমাণ ভয় পায়। তার মানে তুইও কি ভয় পাচ্ছিস? আমাদের ভয় পেলে চলবে না, আমাদের ভয় জয় করতে হবে। তাছাড়া এতদিন ধরে ব্যবসা করে আসছি, আজ পর্যন্ত কেউ বাধা দিতে আসেনি। আর যে এসেছে তাকেই আমরা শেষ করে দিয়েছি, যেমন করে আমরা শফিক মন্ত্রীকে শেষ করেছিলাম। ঠিক আছে, আমি চলে গেলাম। তারপর আমি বের হয়ে সোজা গাড়ি নিয়ে
আমাদের আস্তানায় চলে আসলাম। আমি আস্তানায় এসে রাফির কাছে সব কিছু খুলে বললাম। এদিকে আমি এসব কথা শুনে হতভম্ব হয়ে গেছি। মুখ দিয়ে কেন জানি কথা বের হচ্ছে না। একজন শিক্ষক এতটা নিচে নামতে পারে, এটা আসলে প্রিন্সিপালকে না দেখলে বুঝতে পারতাম না। ভালো মুখোশের আড়ালে এমন কিছু লুকিয়ে থাকবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। আমি মাঠে চলে আসলাম। তারপর পকেট থেকে ফোনটা বের করে আমি একজনকে ফোন করলাম। তারপর ফোনটা কেটে দিয়ে পাশে আঁখির দিকে তাকালাম। আঁখি আমাকে বলল, এই চল না আজকে ফুচকা খাই, অনেকদিন ধরেই তো ফুচকা খাওয়া হয় না আমাদের। তুমি তো শুধু আমার কাছ থেকে পালিয়ে পালিয়ে বেড়াও। ফুচকা খাওয়া ভালো না, ফুচকা খেলে পেটে অসুখ করবে। বাসায় গিয়ে খাবার খাবে চলো, আর আমি এখান থেকে একটা কাজে যাব। এই কথা শুনে আঁখি হনহন করে চলে যেতে লাগলো। আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। ওর চলে যাওয়ার দেখে আমার কেমন যেন হাসি পাচ্ছে। আমি ওর পিছু পিছু যেতে থাকলাম। আমাকে দেখে সে আরও জোরে হেঁটে যেতে লাগলো। সামনে থেকে আমি ফুচকার প্যাকেট কিনে দৌড়ে গিয়ে আঁখির হাতে দিলাম। প্রথমে প্যাকেটটা নিতে চাইলো না, কিন্তু আমার রাগী চোখের কারণে প্যাকেটটা নিল। আর কিছু না বলেই চলে গেল। আমিও বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে আমার কেবিনে বসে আমি আমার কাজ করছি। আর তখনই মন্ত্রী সাহেব আমার কেবিনে ঢুকলো আর আমাকে বলতে লাগলো, স্যার দেখুন, এই যে 2 দিনের রিপোর্ট, অলরেডি কাজ শুরু হয়ে গেছে। স্যার, সকল জনতা অনেক খুশি। আপনার ক্ষমতায় আসার পর অনেক উন্নতি হয়েছে, এটা আমাদের গর্বের বিষয়। মন্ত্রী সাহেব, একটা কথা সবসময় মাথায় রাখবেন, অসৎ পথে টাকা ইনকাম করা যায়, কিন্তু কখনো সম্মানটা পাওয়া যায় না। আপনি যদি আপনার নিজের জায়গা থেকে সততার সাথে কাজ করে যান, তাহলে আপনিও সকল জনতার ভালোবাসা পাবেন। জি স্যার, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন যেন আমি সকল কাজ পরিপূর্ণভাবে করতে পারি। তারপর আমি ওনার সাথে আরও কিছু কথা বলে বের হয়ে চলে আসলাম। তখনই আবারও আমার কেবিনে সাব্বির আসলো। সাব্বির এসে আমাকে বলতে লাগলো, স্যার, সকল প্রমাণ মন্ত্রীর বিরুদ্ধে। বেশ কিছু ভিডিও ফুটেজ আর কিছু রিপোর্ট আছে ওনার নামে। আজ রাত 2টার দিকে একটা চালান দেশে ঢুকবে। খবর নিয়ে দেখেছি এটা অস্ত্রের চালান। গুড, তুমি সেনাবাহিনীর প্রধান রফিকুজ্জামানকে আমার সাথে দেখা করতে বলো এখনই। আর তুমি তোমার কাজ সঠিকভাবে করে যাও। আর আইনমন্ত্রীর ছেলে বিপদের দিকে বিশেষ নজর দাও। তারপর সাব্বির আমার সাথে আরও কিছু কথা বলে চলে গেল। আমি আমার ল্যাপটপে বসে কাজ করতে লাগলাম। একটু পর সেনাবাহিনীর প্রধান আসলো। আমি ওনার সাথে কথা বলতে লাগলাম। ওনার সাথে একটা প্ল্যান করলাম, সেখানে আমি নিজেও থাকবো। আর তখন আমার ফোনে একটা কল আসলো, আর আমি ফোনটা হাতে নিয়ে রেখে আঁখি কল দিয়েছি। আমি ফোনটা রিসিভ করলাম, আর উপাস থেকে আঁখি বলতে লাগলো, আগে তো আমাকে নিরাপত্তা যাওয়ার জন্য 2 জন দাঁড়িয়ে থাকতো, কিন্তু এখন পুরো গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ব্যাপার কি বুঝতে পারলাম না। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, আর আমাকে দেখে ওখানকার একটা লোক ফোনে কথা বলছে, আর আমাকে ইশারা দিয়ে। আমি তো কাউকে গাড়ি নিয়ে ঘাট যেতে বলিনি। সেখানে তো দুজনেই থাকার কথা। আমার কথা অনুযায়ী দুজনেই ছিলেন। কমান্ডো, সাবধান, তুমি আর কখনো বারান্দায় যাবে না আমার কথা ছাড়া। আর বাড়ি থেকে তো একদম বের হবে না। তোমার বাবাকে বলো আমার সাথে এখনই যোগাযোগ করতে। বাবা বলল তুমি নাকি ওনাকে কাজ দিয়েছো, তাই উনি রাঙামাটি গিয়েছে। আমি তো বাসায় একা, বাহিরে বাবার কিছু গার্ড আছে, তবে সেগুলো কোনো কাজের না, এটা আমি জানি। আঁখি, এগুলো আমার কোনো লোক নয়, এগুলো হয়তো অন্য কেউ। তুমি আমার কথা ছাড়া এক পা বাইরে যাবে না। ওরা তোমাকে তুলে নিতে এসেছে, কিন্তু বাসায় ঢোকার মতো সাহস পাচ্ছে না। ওরা আমাকে কেন তুলে নিয়ে যাবে? আমি তো ওদের সাথে কোনো কিছুই করিনি। আর তোমাকে এমন অস্থির দেখাচ্ছে কেন? তোমার কি হয়েছে? আঁখি, তুমি এত কিছু বুঝবে না। আমি এখনই আসছি, তুমি বাসা থেকে বের হবে না। আর রুমের দরজা জানলা বন্ধ করে থেকো। ভয় পেও না, আমি আসছি। আমি তাড়াতাড়ি করে কেবিন থেকে বের হয়ে আঁখির বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার চারপাশে গার্ডরা রয়েছে। আমি আঁখির বাসায় এসে ভিতরে গেলাম। আমাকে দেখে সেই গাড়িতে চলে গেল। আমার গার্ডরা গাড়িটির পেছনে আছে। আমি গিয়ে আঁখিকে ডাক দিলাম। আঁখি আমার কণ্ঠ শুনে দরজাটা খুলে দিল। তারপর আমি আঁখিকে নিয়ে যেতে লাগলাম। আর তখন আঁখি আমাকে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি আমাকে কিছু বলছো না কেন? আর আমাকে নিয়ে এখন তুমি কোথায় যাচ্ছ? আমি কি এখন থেকে আর বাসায় থাকবো না? না, তুমি এখন থেকে আমার সাথে আমার বাসায় থাকবে।
আর আমি তোমার বাবাকে ফোন করে বলে দেব, তোমার বাবা টেনশন করবে না। কিন্তু আমাদের তো এখনো বিয়েই হয়নি, আমি তোমার বাসায় থাকবো কি করে? আর লোকজন জানাজানি হলে তোমার কি অবস্থা হবে সেটা তুমি বুঝতে পেরেছো? তোমাকে এত কিছু চিন্তা করতে হবে না, বুঝতে পেরেছো? এখন চুপচাপ থাকো, আর আমার কথা ছাড়া কোনো জায়গায় যাবে না। এখন থেকে আর কলেজ যাওয়ার দরকার নেই, যতদিন না আমি বলবো। আঁখি আর কোনো কথা বললো না, চুপচাপ রয়ে গেল। আঁখি তখন আমার হাতটা শক্ত করে ধরলো। আমি একবার আঁখির দিকে তাকিয়ে রইলাম, তখন আঁখি আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। তারপর আমি আঁখিকে আমার সরকারি বাসভবনে নামিয়ে দিলাম, ভেতরে যেতে বললাম। আমার সিকিউরিটি আঁখিকে নিয়ে ভেতরে গেল, আমিও অফিসে চলে আসলাম। আর এইভাবেই সময়টা পার হয়ে গেল। রাত 8টায় আমি বাসায় ফিরলাম। বাসায় ফিরে দেখি আঁখি ঘুমিয়ে আছি। আমি তখনই আমার ফোনে কল আসলো। আমি দেখলাম আঁখির বাবা এমপি সাহেব আমাকে কল দিয়েছি। আমি কলটা রিসিভ করলাম। ওনাকে বললাম, আঁখি আমার এখানে আসে, আপনি চিন্তা করবেন না। তারপর উনি আমার সাথে আরও কিছু কথা বলে কলটা কেটে দিলেন। আমি অন্য রুমে গিয়ে রেস্ট করতে লাগলাম। আর তখন রহিম চেঁচা এসে আমাকে কফি দিয়ে গেল। আমি শুয়ে শুয়ে ফোন টিপতে লাগলাম, আর এইভাবেই সময়টা পার হয়। রাত 1টার দিকে বাসা থেকে বের হলাম ছদ্মবেশ নিয়ে। আমার সাথে কিছু কমান্ডো আর কিছু এসএসএফের সদস্য আছে। তারপর রফিকুজ্জামান আসলো, আর সবাই মিলে সে জায়গায় যেতে লাগলাম। আর অপেক্ষা করতে লাগলাম কাঙ্ক্ষিত সময়টার জন্য। অপেক্ষার প্রহর শেষে হঠাৎ করে দেখতে পেলাম একটা ট্রাক এসে থামলো। আর তখন এই সামনে গাড়ি থেকে মন্ত্রী সাহেব নেমে আসলেন, সাথে কিছু লোক রয়েছে। মোটামুটি সবাইকে চিনি আমি। মন্ত্রী সাহেব এগিয়ে গেলেন। আমি সাথে সাথে আমার পিস্তল বের করে মন্ত্রী সাহেবের উপর গুলি করলাম। আমার পিস্তলে সাইলেন্সার লাগানো ছিল, তাই শব্দ হলো না। আর তখন আমার পিছনে তারাও গুলি করতে লাগলো। এই অবস্থার জন্য প্রস্তুত ছিল না। সকল কমান্ডো তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলল। আমি মন্ত্রীর কাছে গেলাম, আর গিয়ে আমি বুক বরাবর একটা লাথি দিলাম, আর বললাম, তুই আমার বাবা মাকে খুন করেছিস। ছোট থেকে বাবা মায়ের আদর পাইনি, যেটুকু আদর পেতে শুরু করেছিলাম সেটুকুই তুই কেড়ে নিলি। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। স্যার, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো অন্যায় কাজ করব না। আমি এই সুন্দর পৃথিবীতে আরো কিছুদিন বাঁচতে চাই। আমাকে এত তাড়াতাড়ি মারবেন না। কি করে তোকে ক্ষমা করি বল? তোকে ক্ষমা করলে যে আমার বাবা মায়ের আত্মার শান্তি পাবে না। আমার বাবার বন্ধু হয়ে তুই আমার বাবাকে বুকে চাকু মারলি। সে সময় যদি আমি দেশে থাকতাম, এখানে কেটে রেখে দিতাম। এই বলে আমি আরও গুলি করতে থাকলাম। তারপর আমি সাব্বিরকে বললাম, কালকে মিডিয়াকে সবাই জানাবে আইনমন্ত্রী দেশের জন্য কাজ করতে গিয়ে মারা গেছেন। আমরা সকলেই ওনার জন্য শোকাহত। এখন শুধু রিফাতের পালা। স্যার, রাজনীতি কি করে করতে হয় সেটা আপনার কাছে শিখতে হবে। আপনি কত কিছু মেনটেন করে চলেন, আমরা তো একটুতেই শেষ হয়ে যাই। সবার জায়গায় সবাই ঠিক আছে, বুঝতে পেরেছ? এখন আমি বাসায় চলে গেলাম, তোমরা এগুলো ব্যবস্থা করে চলে আসবে। আর সকল সেনাবাহিনী এসএসএফকে শুভেচ্ছা জানাই। তারপর আমি বাসায় চলে আসলাম। আমার সাথে বেশ কয়েক গাড়ি এসএসএফের সদস্য। এরা আমি যেখানে যাই সেখানেই সাথে থাকি। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে অন্য রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। আর সকালবেলা ঘুম ভাঙলো কারো শীতল হাতের স্পর্শে। আমি হাতটাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। আর তখন আঁখি আমাকে বলতে লাগলো, এই যে মহারাজ, এবার তো উঠুন, অনেক বেলা হয়ে গেছে আপনার। অফিসে তো যেতে হবে। সকালে বাবা এসেছিল তোমার সাথে দেখা করার জন্য, তুমি তো ঘুমিয়েছিলে, তাই আর দেখা করতে পারিনি। আর তুমি আগে বলেছো আমি ছাড়া অন্য কেউ যেন না আসে, কিন্তু কেন? শোনো, তুমি ছাড়া আমাকে এখানে আর কেউ দেখতে পায়নি। এমনকি সাব্বির, সানি, রাকিব, সিয়াম ওরাও আজ পর্যন্ত আমাকে দেখতে পায়নি। আমি চাই আমার টার্গেট যতদিন না শেষ হবে ততদিন আমি কাউকে মুখ দেখাবো না। তোমার বাবা চাইলেও আমার সাথে দেখা করতে পারতো না। থাক, এত কিছু বুঝে লাভ নাই, এখন ওঠো, ফ্রেশ হয়ে আসো। তবে একটা জিনিস ভেবে ভালো লাগলো যে বিয়ের আগেই শ্বশুরবাড়ি চলে আসলাম। আমি মুচকি হাসি দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে নিলাম আর অফিসের জন্য রেডি হয়ে নিলাম। আমি আঁখিকে বিদায় দিয়ে অফিসে চলে আসলাম। অফিসে এসে নিজের মতো কাজ করতে লাগলাম। আর তখনই আমার ফোনে সাব্বির কল দিল। আমি কলটা রিসিভ করলাম। এখন সাব্বির ওপাশ থেকে বলতে লাগলো, স্যার, অনেক বড় ঘটনা ঘটে গেছে।
বড় বড় শপিং মলে বম লাগানো হয়েছে। অলরেডি 3টা শপিং মল শেষ হয়ে গেছে। সব কিছু করেছে রিফাত। 3টা শপিং মলে প্রায় 360 জনের মতো লোক মারা গেছে। আমরা সবাইকে সময় মতো বের করতে পারিনি। সকল ডিফেন্সকে মাঠে নামতে বলো, আর প্রতিটি জায়গায় জায়গায় চেকপোস্ট বসাও। আমি রিফাতের কাছে যাচ্ছি, তার সাথে আমার অনেক বোঝাপড়া করতে হবে। আমি কেবিন থেকে বেরোলাম। তারপর এসএসএফের প্রধান নেহাল আমার কাছে এসে বলতে লাগলো, স্যার, আমি আমার সকল এসএসএফ এর সদস্যকে পাঠিয়ে নামিয়ে দিয়েছি। এখন কি করতে হবে স্যার? আপনি শুধু আমাকে অর্ডার করুন। রিফাত কোন জায়গায় আছে লোকেশন ট্র্যাক করো, আমি সেখানে যাব। আর প্রতিটা শপিং মলের এখানে লোক পাঠিয়ে দাও। আমি চাই আমার দেশের মানুষ যেন শান্তিতে থাকে। যারা আহত হয়ে হাসপাতালে আছে তাদেরকে বিনা চিকিৎসায় ডাক্তারকে চিকিৎসা করতে বলো। স্যার, এগুলোর মধ্যে সৌদি বাচ্চা আপনাকে ইনভাইট করেছে। ওখানে তাদের একটা সম্মেলন আছে। আপনি কি সেখানে যাবেন? না, সেখানে যাব না। তুমি সৌদি বাদশাহকে বলো আমি এখন আসতে পারবো না, একটু ঝামেলা আছে। সম্মেলনটা যেন আমাকে ছাড়াই করা হয়। আর আমার পক্ষ থেকে রাষ্ট্রপতিকে পাঠানোর জন্য ব্যবস্থা করছি। তারপর আমি রাষ্ট্রপতির নাম্বারে কল দিলাম। উনি কলটা রিসিভ করে সালাম দিলেন। আমি ভালো মন্দ জিজ্ঞেস করে আমি ওনাকে সৌদি যাওয়ার জন্য বললাম। উনিও রাজি হয়ে গেলেন। আর তখন নেহাল আমাকে বলতে লাগলো, চলুন, গাড়ি আপনার জন্য দাঁড়িয়ে আছে। সকল জনতা এখন আপনার মুখের দিকে তাকিয়ে আছে আপনার বক্তব্য শোনার জন্য। তারপর আমি রিফাতের জায়গা অনুসারে যেতে লাগলাম। এখন ট্র্যাক করা হলো একটা জঙ্গলে। আমি সেখানেই গেলাম। আমি একাই ভিতরে ঢুকলাম। তখন ভিতর থেকে রিফাত বেরিয়ে আসলো। রিফাত আমাকে বলতে লাগলো, কিরে ফকিনের বাচ্চা, শেষ পর্যন্ত আমার এখানে চলে এলি? ভয় পেয়েছিস মনে হয়, তাই না? আছে, এখানে বস, তোর সাথে অনেক কথা বাকি আছে। আমাকে ডেকে এখানে নিজের পিছনে নিজেই বাঁশ দিয়েছিস। শাহরিয়ারকে কখনো ডাকতে হয় না, শাহরিয়ার তার আগেই সেখানে পৌঁছে যায়। আরে তুই তো রাস্তার ভিখারি ছিলি, একজন রাস্তার ভিখারি হয়ে প্রধানমন্ত্রী হয়ে গেছিস। এত কিছু করার পরও আমি প্রধানমন্ত্রী হতে পারলাম না। আমার বাবার জন্য এত কষ্ট করেছিলি। খারাপ লোক হওয়া সত্ত্বেও তোর বাবাকে কেন মানুষ ভোট দিত জানিস? শুধুমাত্র আমার বাবার জন্য। তোর বাবাকে তো কখনো কোনো মানুষ বিশ্বাসই করতো না। আর তুই হবি কি না প্রধানমন্ত্রী? এখন প্রতিটা ঘরে ঘরে যা। যদি কেউ আমার নামে কোনো খারাপ কথা বলে, আমি কথা দিচ্ছি আমি এই দায়িত্ব ছেড়ে দেব। আমি তোকে এখনো শেষবারের মতো বলছি, তুই এই দায়িত্বটা ছেড়ে দিয়ে আমাকে দিয়ে দে। তাহলে আমি আর দেশের মানুষের কোনো ক্ষতি করব না। না হলে তোর জন্য দেশের মানুষ কষ্ট পাবে। আমি আমার দেশের মানুষকে ভালোবাসি, এটা যেমন সত্যি, তেমনি আমার দায়িত্বটাকেও আমি অনেক সম্মান করি, ভালোবাসি। তুই শপিং মলে বম ব্লাস্ট করে অনেক ভুল কাজ করেছিস। ভেবেছিলাম তোকে নিয়ে আরও কিছুদিন খেলবো। কালকে রাতে তুই আমার বাবাকে ফোন করেছিস আর সেটা মিডিয়াকে বলেছিস। আমার বাবা দেশের কাজে শহীদ হয়েছে। আমি আরও বম ব্লাস্ট করব, দেশটাকে তছনছ বানিয়ে দেব। তোর বাবাকে আমার মারার কোনো ইচ্ছা ছিল না। তোর বাবা আমার বাবা মাকে হত্যা করেছিল। আমি পারতাম তোর বাবাকে সারা জীবন জেলের ভিতর পৌঁছিয়ে রাখতে, কিন্তু কেন করিনি জানিস? কারণ বেঈমানকে আমি কখনো ক্ষমা করি না। প্রিয়জন হারানো কতটা যে কষ্টের সেটা এখন বুঝতে পারছিস, তাই না? আরও বুঝতে পারবি। তুই আমার বাবাকে হত্যা করেছিস, ঠিক আছে। আমি কি করব? শাহরিয়ারের বাচ্চা, আজকে তোর জীবনের শেষ দিন। বল, তোর শেষ ইচ্ছা কি? আচ্ছা, তোর কি বুকের ভিতরে একটুও ভয় লাগছে না? আমার মতো 6 ফিটের একটা মানুষকে দেখে একটুও ভয় লাগছে না? তোর মতো চামচিকে আমাকে মারবি? তখনই আমাকে একজন মারতে আসলো। আমি একটা লাথি দিয়ে ফেলে দিলাম আর একে একে সবাইকে মারতে লাগলাম। আমার সাথে সাথে এর সদস্যরাও পাল্টা আক্রমণ করতে লাগলো। তাদেরকে একটা সময় রিফাত পালিয়ে যেতে লাগলো। আমি দৌড়ে গিয়ে তার কলার ধরলাম আর মারতে লাগলাম। আর তখন আমাকে সে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দে ভাই, আমি আর কখনো এমন ভুল কাজ করব না। আমি সবাইকে বলছি যে বম ব্লাস্ট না করার জন্য, তবু আমাকে আর মারিস না। তুই কি মনে করেছিস আমি এখনও এভাবে বসে আছি? সবগুলোকে কখনো যে ডিসকানেক্ট করে দিয়েছে আমার এসএসএফের সদস্য। ক্ষমা করে দেবো তোকে আমি? এটা তুই ভাবলি কি করে?
আমি ওর পায়ে ধরে ক্ষমা চাইতে লাগলাম। আবার বললাম, আমি সত্যি অপরাধ স্বীকার করেছি, আমাকে জেলে দাও, তবু আমাকে বাঁচতে দাও। বাহ, এখন তো দেখছি মারের ভয়ে তুমি ডাকা শিখে গেছিস, কিন্তু সেই সুযোগ আর কখনো পাবি না। এই বলে আমি একের পর এক গুলি করতে লাগলাম। কাটা মুরগির মতো ছটপট করতে করতে মারা গেল। তারপর আমি নেহালকে বললাম গোডাউনে আগুন জ্বালিয়ে দিতে। তারপর আমি গাড়িতে এসে বসলাম, আর তখন আমার ফোনে একটা কল আসলো। আমি ফোনটা বের করে দেখি সাব্বির কল দিয়েছে। আমি কলটা রিসিভ করলাম, আর ওপাশ থেকে বলতে লাগলো, সকল জনতা এখানে এসে অপেক্ষা করছে শুধুমাত্র আপনার জন্য। আপনি এখানে আসলেই সবাই সান্ত্বনা পাবে। আর বাকি শপিং মল থেকে বম উদ্ধার করা হয়েছে, সেগুলো ডিসপিউজ করা হয়েছে। আমি কলটা কেটে দিলাম। তারপর নেহালকে বললাম সম্মেলনে যাওয়ার জন্য। কিছুক্ষণ পর সম্মেলনে চলে আসলাম। রাস্তা জ্যাম ছিল আমার জন্য। আমি সম্মেলনে এসে দেখতে পেলাম হাজার হাজার মানুষ আমার জন্য অপেক্ষা করছে। এক পাশ থেকে অন্য পাশে দেখা যাচ্ছে না। আমি মঞ্চে উঠলাম, আর মাইকটা হাতে নিলাম, আর মুখের মাস্ক খুললাম। তখনই সবাই চিৎকার দিয়ে উঠল। আমি সবাইকে থামতে বললাম, আর বলতে লাগলাম, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেশে কিছু জঙ্গিবাদ মিলে দেশে অস্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। আমি চাই আমার দেশে যেন একটাও দরিদ্র মানুষ না থাকে, সবাই যেন তিনবেলা পেট ভরে খেতে পারে, যেন শান্তির শৃঙ্খলা বজায় থাকে। এই জন্য আমি আইন শৃঙ্খলা বাহিনীদেরকে আরও তৎপর হওয়ার আহ্বান জানাচ্ছি। যারা স্কুল, কলেজ, ভার্সিটির শিক্ষক আছেন তাদেরকে আমি বিশেষ নজর দিতে বলছি। আপনারা মানুষ গড়ার কারিগর, আর সেই আপনারা যদি ভুল করে থাকেন তাহলে আপনাদের কাছ থেকে ছাত্রদের কিছু শেখার নেই। তাই আপনাদেরকে আরও সচেতন হতে হবে। কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। দেশে বেকারত্ব, ধর্ষণ এগুলো অনেক অংশে কমিয়ে আনতে পেরেছি। প্রতিটি শিশু শিক্ষা গ্রহণ করবে, এই জন্য সকল সহায়তা দেওয়া হবে। তারপর আমি আরও কিছু কথা বললাম, আর সম্মেলন শেষ করে সবার সাথে কথা বলতে লাগলাম। আর তখন সাব্বির আমার কানে কানে এসে বলল, স্যার, ওই কলেজের প্রিন্সিপালকে অ্যারেস্ট করা হয়েছে, সাথে যারা জড়িত আছে তাদেরকেও। আজকে থেকে আমাদের দেশে আর খারাপ কাজ হবে না। আমি সাব্বিরের কথা শুনে একটু মুচকি হাসি দিলাম। তারপর সম্মেলন শেষ করে বাসায় ফিরলাম। আর বাসায় ফিরে দেখি আঁখি গাল লাল করে ফুলে বসে আছে। আমি গিয়ে আঁখিকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আঁখি আমাকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। তখন রেগে বলতে লাগলো, যাও, তোমাকে আমার আর সময় দিতে হবে না। তুমি তোমার সম্মেলনের মিটিং নিয়েই থাকো। আমি তো তোমার শুধু অবসর, আমার কথা তো তোমার অবসর সময়ই মনে পড়ে। আঁখির ঠোঁট জোড়া দখল করে নিলাম। প্রায় 10 মিনিট পর ছেড়ে দিলাম। আঁখির কানে কানে আমি বলতে লাগলাম, রুমে গিয়ে দেখো শাড়ি রাখা আছে, রেডি হয়ে আসো। বিয়েটা তো আগে সেরে ফেলি, তারপর রাগটা ভাঙানো যাবে। কিসের জন্য শাড়ি পরবো? আমি আমি কোনো শাড়ি পরতে পারবো না। আর আমি আপনাকে বিয়ে করব না। আমি সারা জীবন কুমারী হয়ে থাকবো। আঁখিকে শক্ত করে জড়িয়ে ধরলাম, আর কানের কাছে গিয়ে ফিস ফিস করে বললাম, সারা জীবন কুমারী হয়ে থাকলে মা ডাক শুনবেন কি করে? শুনি, আমি ছাড়া তো মা ডাক পারবেন না। কথায় কথায় সেখানে যাওয়ার কি আছে? কথাই তো আমার হাতে পারবেন না, তাই এখন উল্টাপাল্টা কথা বলছেন, তাই না? আমি সবার সামনে যেতে পারবো না শাড়ি পরে। সবাই আমাকে দেখতে থাকবে, তাকে দেখবে, এটা আমার ভালো লাগে না। তুমি আমার মনের মতো বউ, তোমার যেমন ইচ্ছে তুমি গিয়ে রেডি হয়ে নাও। সব কিছু রুমে রাখা আছে। আমার বউ সব সময় পর্দা করবে, এটাই আমি চাই। আমাকে কষ্ট দেওয়ার ফল বিয়ের পর বুঝতে পারবে। এখন আর তোমাকে আমি কিচ্ছু বলবো না। এই বলে আমি রুমে গিয়ে রেডি হয়ে নিলাম, পায়ে মোজা, কালো বোরখা। তারপর অনেক ধুমধাম করে আমাদের বিয়েটা হয়ে গেল। তবে আঁখি পর্দা করা ছিল, এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এখন দাঁড়িয়েছি বাসর ঘরের সামনে। আমি রুমে এসে দরজা বন্ধ করে দিলাম। আর তখন আঁখি বিছানা থেকে নেমে আমাকে সালাম করলো। আমি তাকে ধরে তুললাম আর জড়িয়ে ধরলাম। আর তখন আঁখি বলল, এখন চলো 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন আমার ভেতরে কোনোদিন অহংকার না দেয়। আমি যেন তোমার
মতো হতে পারি। আর শোনো, আমি যদি কোনো ভুল করি তাহলে আমাকে শাসন করবে, কিন্তু কখনো ছেড়ে যেও না। তারপর আমি আখিকে শক্ত করে জড়িয়ে ধরলাম, আর দুজনে মিলে নামাজ আদায় করে আমি আখিকে কোলে করে নিয়ে বারান্দায় চলে আসলাম। আখি বারান্দায় দাঁড়িয়ে চাঁদ দেখছি। আজকে সুন্দর চাঁদ উঠেছে। আমি আখিকে পেছন থেকে জড়িয়ে ধরে আছি আর গলায় চুমু দিয়ে যাচ্ছি। এটা কি হচ্ছে শুনি? কারো অনুভূতি ছাড়া পার্সোনাল কাজে হাত দেওয়া নিষেধ, এটা জানেন না? চাঁদ দেখতে আসছেন, চাঁদ দেখেন, এই চাঁদের গায়ে হাত দিবেন না। তাই আপনাকে কে চাঁদ বললো নাকি শুনি? আপনি তো একটা কালো পেতনি। আমি তো আমার পেতনি বউটাকে আদর করছি, তাতে আপনার কি শুনি? আর কখনো তিশার নাম মুখে আনবে না, বলে দিলাম, তাহলে কিন্তু তোমাকে খুন করে ফেলবো। তুমি শুধু আমার থাকবে, বুঝতে পেরেছো? বুঝতে পারছি, আমার বউটা আমাকে অনেক বেশি ভালোবাসে। তাই এবার চলুন আপনাকে একটু আদর করি। রাত তো ফুরিয়ে যাবে, তখন কি আর আদর করা যাবে? সরি। ও তাই? তা আপনি আপনার বউকে আদর করবেন, কিন্তু আপনার বউয়ের লাভটা কি হবে শুনি? আপনার বউ তো মা হতে চায়। বাবা হওয়ার জন্যই তো এত তাড়াতাড়ি আদর করতে হবে, সময় পেরিয়ে যাচ্ছে। এই বলে আমি কোলে তুলে নিলাম আর বিছানায় শুয়ে দিলাম। আঁখিকে বিছানায় শুয়ে দিয়ে আমি ওর ঠোঁট জোড়া দখল করে নিলাম, আর আঁখিও আমাকে রেসপন্স দিতে লাগলো। তারপর প্রায় 10 মিনিট পর ছেড়ে দিলাম, আর আমি আঁখির গলা চুমু দিতে লাগলাম। আঁখি চোখ বন্ধ করে আছে, আর তখন আঁখি আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আর এভাবে দুজনে হারিয়ে গেলাম এক অজানা রাজ্যে। আর এভাবেই না হয় চলতে থাকুক আমাদের মিষ্টি ভালোবাসার গল্পগুলো। আর হ্যাঁ বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।